চলমান পরিস্থিতি উত্তরণে বিরোধী দলের সাথে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকেরা। সকালে তথ্য মন্ত্রণালয় আয়োজিত মত বিনিময় সভা শেষে সমকাল সম্পাদক গোলাম সারার একথা জানান। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মতামত জানার অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হকের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মোহাম্মদ, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান যোগ দেন। সম্পাদকদের পক্ষ থেকে সংকট নিরসনের জন্য আলাপ আলোচনা পরামর্শ দেওয়া হয়। পরে তোফায়েল আহমেদ বলেন, আলাপ আলোচনার পরিবেশ দরকার। সম্পাদকদের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে, সবাইকে শান্তি বজায় রাখার জন্য কাজ করে যেতে হবে। আমরা সকলেই দেশের শান্তি চাই, কারণ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক, এটা আমাদের সকলের কাম্য। এবং এ ব্যাপারে কোনো রাজনীতি নাই, এ ব্যাপারে কোনো মত নাই, দল নাই, আমরা সকলে এই ব্যাপারটা আমরা আলোচনা করেছি। অশান্তি চলছে, এই যে সন্ত্রাস চলছে, এরা সবাই আমার এটার বিরুদ্ধে আলোচনার মধ্যে একটা সমাধান আমরা সম্পাদকরা প্রস্তাব করেছি এবং আমরা মনে করি এভাবেই দেশ এভাবে চলতে পারে না, সমাধান হতেই হবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। জনাব শ্যামল দত্ত, আপনার কাছে জানতে চাইব যে আপনি কি সত্যি মনে করেন, আপনারা আহ্বান জানিয়েছেন সবাইকে সংলাপে বা আলোচনায় বসার জন্য, আপনি কি মনে করেন সংলাপ বা আলোচনায় বসার কোনো পরিবেশ আছে, বা অনেকে বলছেন সংলাপ বা আলোচনা করে আসলে কোনো রকম কোনো লাভ হবে না, আপনি কোনটা মনে করছেন জনাব শ্যামল দত্ত? না, আসলে এই বৈঠকে এই আলোচনার চাইতেও সবচেয়ে বেশি যে জিনিসটা উঠে এসছে সেটি হচ্ছে যে বর্তমান যে নাশকতা বা সহিংসতা চলছে এটাই সবার বিরুদ্ধে। এ ব্যাপারে মোটামুটি সবাই ঐক্যমত পোষণ করেছেন, কিন্তু একই সঙ্গে এটাও সবাই উপলব্ধি করেছেন যে এটার একটা সুরাহা হওয়া দরকার। এবং এই সুরাহাটি সবাই মনে করেন যে একটা আলাপ আলোচনা না হলে তো এর সুরাহা হবে না, কিন্তু এই আলাপ আলোচনাটি শুরু করার পূর্বশর্ত হিসাবে অনেকেই বলেছেন যে পরিস্থিতি আগে শান্ত হতে হবে। বাংলাদেশে যদি এরকম একটি নজির স্থাপিত হয় যে আপনি মানুষ মেরে গণহত্যা করে সাধারণ মানুষকে জিম্মি করে আপনি কিছু একটা আদায় করলেন, ইট উইল বি এ ভেরি ব্যাড প্রেসিডেন্স ফর দ্য কান্ট্রি। ওই জন্যই অনেকেই বলেছেন যে আগে আলাপ আলোচনা শুরু করার আগে পরিবেশটাকে শান্ত করাটা খুবই জরুরি, এবং এক্ষেত্রে সরকারের পদক্ষেপের উপর জোর দিয়েছেন অনেকে। জনাব শ্যামল দত্ত, আপনারা সবাই, আপনি বলছেন যে সবাই একমত হয়েছে যে অবরোধ বা এই ধরনের সহিংসতা বা এই ধরনের নাশকতার খবর আমরা মানে এই ধরনের নাশকতার বিরুদ্ধে সব অবস্থান নিয়েছে, কিন্তু আমরা সাংবাদিক হিসাবে এক্ষেত্রে আমাদের কি করার আছে? আমরা নাশকতা ঘটলে তো আমাদেরকে সেটি পরিবেশন করতেই হবে, মানে আমরা সাংবাদিকরা আর কি করতে পারি সে বিষয়ে আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, বা আমরা কি করে সেটি বন্ধে ভূমিকা রাখতে পারি? আমি যদি প্রশ্নটি এভাবে করি। না, নাশকতার খবর না ছাপার কোনো বিষয় না। জি না, নাশকতা বন্ধে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই, নাশকতা কমানোর ব্যাপারেও গণমাধ্যমের এখানে কোনো ভূমিকা নেই, বা নাশকতার খবর ছাপবেন না এরকম কোনো অনুরোধও সরকারের পক্ষ থেকে করা হয়নি। যেটি করা হয়েছে যে এই যে চলমান যে সহিংসতা, চলমান নাশকতা, আমরা মনে করি যে আমরা এটার বিরুদ্ধে, আমরা চাই দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু এটি কিভাবে কমিয়ে আসবে, এটি একটি রাজনৈতিক সমস্যা বা এটি একটি আইন শৃঙ্খলাজনিত সমস্যা, এটি কোন সমস্যা সেটি উপলব্ধি করে আসলে সরকারকেই উদ্যোগ নিতে হবে এই পরিস্থিতিকে কমিয়ে আনতে। কারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে, মানুষের মধ্যে শঙ্কা আছে, আমরা এই কথাগুলো বলেছি। এবং সামনে আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে, ফলে মানুষের মধ্যে এখন থেকে একটি আতঙ্ক তৈরি হয়ে গেছে যে পরিস্থিতিটা কি দাঁড়াবে সামনে। একটা অনির্দিষ্টকাল ধরে এরকম সহিংসমূলক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সেটি দেশের জন্য কখনোই মঙ্গলকর নয়। আমরা এই বিষয়ে বলেছি, ঘটনা ঘটলে ঘটনা প্রচার করুন, সে ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু কয়েকটি এক্সাম্পল মাননীয় মন্ত্রীরা তুলে ধরেছেন। যেমন ধরুন কক্সবাজারের কোনো একটি আপত্তি নেই, কিন্তু কয়েকটি এক্সাম্পল মাননীয় মন্ত্রীরা তুলে ধরেছেন। যেমন ধরুন কক্সবাজারের কোনো একটি অখ্যাত গলিতে একটি বাসে আগুন দিয়েছে, এটি যদি আমরা গণমাধ্যম সারাদিন ধরে দেখাতে থাকি তাহলে মনে হবে যেন সারা দেশ জুড়ে আগুন জ্বলছে। এক্ষেত্রে আমাদের কোনো কিছু করার আছে কিনা। আরেকটি জিনিস মাননীয় মন্ত্রীরা যেটি বলেছেন যে রাজনৈতিক আন্দোলন আর সহিংসতা দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই জিনিসগুলো গণমাধ্যমের কাছ থেকে তারা পরামর্শ চেয়েছেন যে এক্ষেত্রে কি করা যায় বা গণমাধ্যম এক্ষেত্রে কিভাবে রেসপন্ড করতে পারে। আপনি দেখুন ফার্ম গেটে হয়তো কোনো একটা সময় সকালবেলা একটা গাড়িতে আগুন লেগেছে, কিন্তু এর কিছুক্ষণ পরেই পরিবেশ কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমরা কোনো গণমাধ্যম আবার সারাদিন ধরে দেখাতে থাকলাম যে
ফার্ম গেটের সেই আগুন লাগার ঘটনাটি। ফলে মানুষের একটা পারসেপশন তৈরি হয় যে ফার্ম গেটের বোধহয় সারাদিন ধরে আগুন জ্বলছে। এই যে বিষয়টা, এইটার ব্যাপারে ওনারা আমাদের পরামর্শ চেয়েছেন যে এক্ষেত্রে আপনারা গণমাধ্যমের যারা নীতি নির্ধারক আছেন, সম্পাদক আছেন, আপনারা কি মনে করেন যে এই যে সহিংস একটি পরিবেশ, এটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? এটিকে তারা মনে করছেন এটি যত না একটা রাজনৈতিক কর্মসূচি, তার চাইতে বেশি হচ্ছে একটি সহিংস আইন শৃঙ্খলা জনিত সমস্যা। শ্যামলদা, আপনার কাছে যদি আমি একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে 90 সাল বা তারও আগের থেকে এই রাজনৈতিক ঘটনাবলীগুলি, আন্দোলনগুলি আপনি খুব কাছে থেকে দেখছেন, মাঠের রিপোর্টার হিসেবে, পরবর্তীকালে রিপোর্টারদের কর্তা ব্যক্তি হিসেবে, পরবর্তীকালে পুরো পত্রিকার সম্পাদক হিসেবে, আপনি কি মনে করেন 3 সপ্তাহের বেশি সময় ধরে যে অবরোধ চলছে, সেই অবরোধে নাশকতা বৃদ্ধিতে বা নাশকতা বজায় রাখতে গণমাধ্যম কি কোনো ভূমিকা রাখছে বা গণমাধ্যমের কি কোনো ভূমিকা রাখছে? আপনি কতগুলি এক্সাম্পল দিলেন বটে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে মানে এতে গণমাধ্যমের কোনো ভূমিকা আছে, স্পেসিফিক কোনো ভূমিকা? খালেদ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা এই জাতীয় আন্দোলন কখনো দেখিনি। আমরা অতীতে বহু আন্দোলন দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন বলুন 80-র দশকে, পরবর্তী সময়ে আরো পুরো 90 দশক জুড়ে, কিংবা সাম্প্রতিক সময়ে 2013 কিংবা 2012তেও যে আন্দোলন দেখেছি, তার সঙ্গে এইবারের আন্দোলনটির কতগুলো গুণগত পার্থক্য আছে। এখানে গণমাধ্যমের কিছু করার নেই। গণমাধ্যম তো এই আন্দোলন করছে না বা এই আগুন জ্বালাচ্ছে না, এই সহিংসতা করছে না। এখন আপনি আন্দোলনটি যে জায়গায় চলে গেছে, আপনি চোরাগোপ্তা পেট্রোল বোমা মারবেন, চোরাগোপ্তা আগুন লাগিয়ে দিবেন, এটি এমন একটি সমস্যা, এটা মোকাবেলা করা খুবই কঠিন। এবং এখানে আমি মনে করি যে এটি সরকারের একক কোনো উদ্যোগও এটি সম্ভব হবে না যদি না সাধারণ মানুষ এগিয়ে আসে। কারণ আপনার পাড়ায় পাড়ায়, আপনার এলাকায়, আপনার মহল্লায় বা আপনার গ্রামে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আর পুরো জিনিসটা দেখেন আপনি, একেবারেই আপনি যদি সেই যাত্রাবাড়ির ঘটনাটি ধরেন, একটি 12 বছরের ছেলে, তাকে কিছু পয়সা দেওয়া হয়েছে বোমটি মারার জন্য। এখন এই যে আন্দোলনের এই নেচারটির সঙ্গে আমরা কিন্তু আগে কখনো পরিচিত ছিলাম না। আমরা দেখেছি গণ আন্দোলন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, পুলিশের সঙ্গে মারামারি হয়েছে, সেখানে মারা গেছেন, বা দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, দুটি রাজনৈতিক পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন তো সেটা না, এখানে কোনো পক্ষ নেই। এখানে হচ্ছে আপনি আচমকা অন্ধকার থেকে এসে কেউ পেট্রোল বোমা মারছেন, রাইট। ফলে এই আন্দোলনের নেচারটি একেবারেই ভিন্ন। এটাকে ঠিক আন্দোলনের কর্মসূচি বলা যাবে নাকি এটি কি একেবারেই একটা নাশকতামূলক কর্মসূচি বলবেন, সেটি একটা নতুন টার্ম হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। শ্যামলদা, আপনাকে অনেক ধন্যবাদ। এই আমরা এখন কথা বলছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের সঙ্গে। জাতীয় পার্টির যে প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের কাছে প্রথমেই জানতে চাইবো যে বর্তমান সহিংস রাজনীতি প্রতিবাদে জোটের বাইরের দল, নাগরিক সমাজের নানা সংগঠন মানববন্ধন অবস্থানের মতো মাঠে কর্মসূচি দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক রাষ্ট্রপতি জনাব বদরুদ্দোজা চৌধুরী সংলাপের দাবিতে গণ অনশন করার কথাও বলছেন। মাঠে এখন আপনাদের কর্মসূচি কি বা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, জনাব জিএম কাদের? না, আমাদের দলের তরফ থেকে কয়েকটি প্রোগ্রাম করা হয়েছে, শান্তি মিছিল, শান্তি সভা, আর একই সঙ্গে আগামী পরশু দিনের জন্য আরেকটি আমরাও গণ অনশনের একটি ডাক দিয়েছি জাতীয় পার্টির তরফ থেকে, এই হানাহানিটা বন্ধ করার জন্য। একটি জিনিস এখানে আমি আলাপ আলোচনার প্রেক্ষিতে বলতে চাই যে দেশে এটা একটি রাজনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে এবং এই সমস্যাটি আমরা প্রতিদিনই মনে করছি যে এটা কমে যাবে বা একেবারে শেষ হয়ে যাবে, কিন্তু এটা কি আরো ঘনীভূত হচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এটাকে আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কথা বললেও দায় দায়িত্ব কিন্তু সবসময় সরকারের তরফ থেকে বা সবার তরফ থেকে বলা হচ্ছে একটি কোনো রাজনৈতিক দল বা দলের সঙ্গে কথা বা তাদেরকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে দোষারোপ করা হচ্ছে। কাজেই এটাতে রাজনীতিবিদরা বা রাজনীতি এর সঙ্গে জড়িত নেই, এই কথাটি আমি মনে করি যে যুক্তিসঙ্গত কথা নয়। আর একটি জিনিস হলো যে এখানে যে আরেকটা কথা একটু আগে শ্যামল দত্ত বললেন যে জনগণের একটা সাহায্য সহযোগিতা দরকার, এটার জন্য কিন্তু আপনার রাজনীতির সম্পর্ক, যে রাজনৈতিক দলের সঙ্গে যদি আমরা সেই ধরনের আলাপ আলোচনার মাধ্যমে একটি পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে জনগণের সমর্থনও স্বাভাবিকভাবে আসবে এবং এইগুলো সহিংসতা বন্ধ হয়ে যাবে। সেই কারণেই আলাপ আলোচনাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। জনাব জিএম কাদের, এই আলাপ আলোচনা প্রসঙ্গে আপনাকে জানতে চাইবো যে জাতীয় পার্টি একদিকে সহিংস রাজনীতি প্রতিরোধে কঠোর
জনাব জেম কাদের, জাতীয় পার্টি একদিকে সহিংস রাজনীতি প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে প্রধান দুই দলের সংলাপ বা আলোচনার কথাও বলছে। এই দুটি পদক্ষেপ কি একসঙ্গে বাস্তবায়ন সম্ভব? হ্যাঁ, সম্ভব। সম্ভব নয়, সম্ভব কেন নয়? আপনি যদি বলেন যে সন্ত্রাসকে দমন করা, যে কোনো সময় যে কোনো সন্ত্রাসকে বন্ধ করা এটা সরকারের একটা দায়িত্ব, এটা আমরা দাবি করতে পারি। সরকারের একটা প্রধান কাজ এটা, আমাদের নিরাপত্তা বিধান করা। আমরা যেন সুস্থিতে যেখানে জায়গায় চলাফেরা করতে পারি এবং নিরাপত্তার একটা ভাব নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, নিশ্চিত থাকতে পারি, এটা সরকারের দায়িত্ব। কাজে এটা তো আমরা চাইতেই পারি। আর একই সঙ্গে আমরা এটার জন্য চাইতে পারি যে সরকার যেহেতু এটা দায়িত্ব তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে কোনো বিশিষ্ট দলকে বা বিশেষ করে আগে যারা সরকারি ছিলেন তাদের সঙ্গে জড়িত করছেন। কাজে যদি মনে করেন আপনারা যে তারা এর সঙ্গে জড়িত, তাহলে তাদের সঙ্গে কিভাবে এটা মিটমাট করা যায় তার একটা ব্যবস্থা তো করতেই পারতেন। কাজে দুটো জিনিসের সঙ্গে আমি কোনো সংঘাত দেখি না। এটা যেমন সরকারের দায়িত্ব এবং ওটাও তো সরকারের দায়িত্ব, যেটার যদি এটা রুটে কোনো যদি মূলে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু জড়িত থাকে তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে যে কোনো ভাবে হোক এটির একটি সমাধান করা দরকার। সরকারের যে দায়িত্ব। আপনার কাছে সর্বশেষ, আমাদের সময় একেবারে শেষ, আমরা সর্বশেষ খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার গুলশান কার্যালয়ে, কিন্তু দেখা করতে পারেননি। আপনি এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন কি জনাব জেম কাদের? না, এটা স্বাভাবিকভাবে যেভাবে ঢালাওভাবে একটা মূল্যায়ন করা হচ্ছে, আমি মনে করি পরিস্থিতি বা পরিবেশটা ওই ধরনের স্বাভাবিক নয়। একজন মানে পুত্র হারা মা, তার একটা মানসিক অবস্থা এবং পারিপার্শ্বিকতা স্বাভাবিকভাবে সকলে যেরকম ভাবে বিচার বিবেচনা করে চলবেন তার পক্ষে ওইরকম সবসময় আশা করা যায় না। আর পরিবেশটা ওইরকম ছিল না। তথাপি আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়ে যে মহানুভবতা দেখিয়েছেন এটা আমি প্রশংসা করি। এবং আমার ধারণা হলো যে ওখানে বিএনপিতে যারা আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছাকাছি ছিলেন তারা বিষয়টাকে সঠিকভাবে যদি হ্যান্ডেল করতে পারতেন, ওনাদেরকে নিয়ে কিছুটা হলো যদি সরাসরি দেখা না করা যায়, পাশের রুমে বসিয়ে বুঝিয়ে কথাবার্তা বলতে পারতেন, তাহলে জিনিসটা ভালো হতো। তারপরেও আমি বলবো যে যেভাবে এই জিনিসটিকে নিয়ে মূল্যায়ন করা হচ্ছে ঢালাওভাবে, আমি মনে করি যে পরিবেশ পরিস্থিতিতে অতটুকু জেনারেলাইজ করার মতো এই ধরনের অবস্থান ওখানে ছিল না। জনাব জেম কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।